৭ অক্টোবর ২০২৩ সাল থেকে যে নৃশংস হামলা ও গণহত্যা, জাতিগত নিধন কার্যক্রম শুরু করেছিল ইসরায়েল, ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক ছোট্ট ভূখণ্ডে কেন্দ্র করে নির্বিচারে হামলা, গণহত্যা, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, শরণার্থী শিবির, হাসপাতাল নির্বিচারে হামলা চালিয়ে যাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং প্রতিদিন ১০০ জন, ১৫০ জন, ২০০ জন পর্যন্ত হত্যা চালিয়েছে যে ইসরায়েল। সেই হত্যার যে হামলার যে ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত, যে কার্যক্রম, সেখানে একটা লাগাম টানার সম্ভাবনা তৈরি হয়েছে। একটি ক্ষীণ আশা দেখা যাচ্ছে এই যুদ্ধবিরতির। আপনারা জানেন যে এর আগে বছরের শুরুতে জানুয়ারির মাঝামাঝি সময়ের পরে একটি যুদ্ধবিরতি প্রস্তাব এবং দুপক্ষই দিয়েছিল এবং দুপক্ষই সম্মত হয়েছিল। এজন্য বেশ কিছু বন্দি বিনিময়ও হয়েছিল। জিম্মিদের ছেড়ে দেয়া বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি, এই বিষয়টিও সম্পন্ন হয়েছিল। বেশ কিছু সংখ্যক বন্দী মুক্তি পেয়েছিল। কিন্তু এরপরে ইসরায়েল আবারও নির্বিচারে হামলা শুরু করে এবং এই হামলায় সে আরো প্রচুর মানুষ হতাহতের শিকার হন এবং আহ, অনেক ধ্বংসযজ্ঞ পরিচালিত হয় পুরা গাজা জুড়ে। তো এরপরে হচ্ছে আহ, মধ্যপ্রাচ্য ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময়ই গাজা যুদ্ধ নিয়ে একটি আশাবাদ জানিয়েছিল ট্রাম্প, কিন্তু সে সময়ে তেমন অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। তবে ইরান ইসরায়েল যুদ্ধের পরে আমরা এই সম্প্রতি একটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব তৈরি করেছে এবং সেই প্রস্তাবে প্রথমত হচ্ছে ইসরায়েল এবং পরে হামাস এই সম্মতি দিয়েছে এমনটি জানা যাচ্ছে। আজকে আমরা খবরে দেখেছি যে হামাসের তরফ থেকে যুদ্ধবিরতি আলোচনায় বসবার জন্য ইতিবাচক সাড়া দেয়া হয়েছে। তো এই ইতিবাচক সাড়া আদতে কতটুকু এই সংকট নিরসন করবে সেটি আজকের আলোচ্য বিষয়। কারণ আমরা এই যে দাবিগুলো রয়েছে, হামাসের পক্ষ থেকে যে দাবি, ইসরায়েলের পক্ষ থেকে যে বক্তব্য, পরস্পর বিরোধী এবং পরস্পরের যে ছাড় না দেওয়ার মানসিকতা, সেটি মূলত সংকট তৈরি করবে বলে আশঙ্কা রয়েছে। যেমন হামাসের দাবি হচ্ছে যে ইসরায়েলের যে সেনাবাহিনী গাজা জুড়ে অবস্থান করছে সেটার সম্পূর্ণ প্রত্যাহার, অর্থাৎ গাজা ভূখণ্ডে কোনো ধরনের ইসরায়েলি আইডিএফ এর কোনো সেনার উপস্থিতি তারা মানবে না। তো স্বভাবতই যে ইসরায়েল যে সুযোগটা পেয়েছে গাজাকে নিয়ন্ত্রণে নেয়ার বা গাজাকে অ্যানেক্স করে নেয়ার, যে মানে অঙ্গীভূত করে নেয়ার ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির আলোকে, ইসরায়েলের ভূখণ্ডের সাথে গাজার একটি অংশকে জুড়ে নেয়ার, তো এই সুযোগ ইসরায়েল স্বভাবতই মানে ছাড়তে চাইবে না এবং এ ব্যাপারে মানে বেশ কিছু আহ, বক্তব্য এসেছে এবং কোনো বক্তব্যই কোনো ধরনের ছাড় দেওয়ার মানসিকতা নেই। আমরা ইতিমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য জানি যে আমরা গাজাকে হামাস মুক্ত করতে চাই। তো গাজায় যদি হামাস মুক্ত না হয় তাহলে ইসরায়েল থামবে কেন? অর্থাৎ যে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব আনা হয়েছে বা পরিকল্পনা করা হয়েছে, সেই ৬০ দিন পর আসলে আবারও নির্বিচারে হত্যার মুখে পড়তে পারে হচ্ছে গাজাবাসী। তবে হামাস চাইছে যে সম্পূর্ণ যুদ্ধবিরতি, তাহলে এই বন্দি বিনিময় সম্ভব বা হচ্ছে এ ব্যাপারে ইতিবাচক অগ্রগতি বা শান্তি ফিরতে পারে। হামাসের আরো একটি দাবি এখানে উল্লেখযোগ্য, সেটি হলো যে ত্রাণ কার্যক্রম যেগুলো জরুরি মানবিক সহায়তা, আজকেও আমরা আল জাজিরাতে দেখেছি যে ডাক্তারদের যে একটা আছে, সংগঠন বা পরিষদ আছে, সেটার যে প্রধান আর তিনি জানিয়েছেন যে গাজায় জরুরি শিশু খাদ্যের প্রচন্ড অভাব এবং ইসরায়েল এগুলোকে আসতে দিচ্ছে না বা বাধাগ্রস্ত করছে। অর্থাৎ মানে যে ক্রমাগত অবরোধ যে চালিয়ে আসছে, এই অবরোধের মধ্যেও গাজায় যে ত্রাণ কার্যক্রম চলছে সেটিও ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে মাত্র ৪টি কেন্দ্রে, এবং গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের আসতে গিয়ে নির্বিচারে গুলির মুখে ৬০০-রও বেশি ফিলিস্তিনবাসী গাজাবাসীকে প্রাণ দিতে হয়েছে। অর্থাৎ এই ত্রাণ, হামাসের দাবি হচ্ছে যে এই জরুরি খাদ্য সহায়তা চলতে হবে হচ্ছে জাতিসংঘের বিশেষায়িত
সংস্থার মাধ্যমে, যেটা আনরোয়ারও দাবি করেছে যে এটা জাতিসংঘের তত্ত্বাবধানেই চলা উচিত। কারণ প্রচন্ড রকমের বিশৃঙ্খলা, প্রচন্ড রকমের লুটপাট এবং নির্বিচারে গুলি, এইটা মানে অপরিকল্পনার একটি ছাপ আমরা দেখেছি। এটা আনরোয়ার বক্তব্য। ফলে তাদের দাবি যে জাতিসংঘের তত্ত্বাবধানে ত্রাণ কার্যক্রমটা চলুক। কিন্তু ইসরায়েল চাচ্ছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ তত্ত্বাবধানে যে ত্রাণ কার্যক্রম চলছে এটি মানে এভাবে চালাইলে এদের নজরদারি করতে সুবিধা বা হামাস সদস্যদের চিহ্নিত করতে সুবিধা, এবং এটার আরেকটি দিক হচ্ছে বায়োমেট্রিক ইয়ে দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন নিবন্ধন করে তারপরে ত্রাণ নিতে। তো বায়োমেট্রিক নিবন্ধন মানে হচ্ছে যে আপনি সার্বক্ষণিকভাবে একটি নজরদারির মধ্যে ঢুকে গেলেন, যেটি হামাসের দাবি যে এই ত্রাণ কার্যক্রম জাতিসংঘের তত্ত্বাবধানে চলুক। হামাস বলছে যে তারা এই আলোচনা চালিয়ে যেতে চায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে। তো স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যে এটি গাজা ভূখণ্ডে স্থায়ী সমাধান বা স্থায়ী শান্তির পথ উন্মুক্ত করবে বা এই পথে নিয়ে যাবে এমনটিও বলা হচ্ছে না। ফলে এই জিম্মি মুক্তি, বন্দি বিনিময় এর পরে আবারও ইসরায়েলের নির্বিচারে হামলার শিকার হতে পারে গাজাবাসী, এই শঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। আর আমরা একটি বিষয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে দেখেছি যে ট্রাম্প প্রতিক্রিয়া দিয়েছে যে হামাসের এই সাড়াটা একটি ভালো লক্ষণ। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে বা নেতানিয়াহু এখন পর্যন্ত টু শব্দ করেননি। আমরা ইসরায়েলে কিছু স্থানীয় গণমাধ্যমের সূত্রে একটি খবর পাচ্ছি যে নেতানিয়াহু আইডিএফ এর একটি ইউনিট, আইডিএফ কে নির্দেশ দিয়েছেন যে গাজার একটি অংশকে মানে নতুন বসতি স্থাপনের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করতে। ফলে যুদ্ধ সাময়িক সময়ের জন্য থেমে গেলেও এটি যে মানে সকল স্বস্তি, শান্তি বা গাজাবাসীর জন্য একটি মানসিক তৃপ্তির কারণ ঘটাবে বা স্থায়ীভাবে একটি স্বস্তি পাবে বা একটু দম ফেলার সুযোগ পাবে, এটি বলাটা অত্যন্ত কঠিন। আমরা যুদ্ধবিরতি ভেঙে যেতে দেখেছি, নির্বিচারে এগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, থোড়াই কেয়ার করে গণহত্যা চালিয়ে যেতে দেখেছি। ত্রাণ কার্যক্রম চলছে, সেখানে খাবার নিতে গিয়ে, আটার বস্তা নিতে গিয়েও নির্বিচারে গুলির মুখেও পড়তে দেখেছি। ফলে মানে আপাতত সম্ভাবনার একটি ক্ষীণ আলো দেখা গেলেও এই সংকট নিরসন বা এই সংকটের স্থায়ী সুরাহা যে হচ্ছে না, তো এটি বলা যায়।